রায়হান সিগারেটের শেষ টান দিয়ে পায়ের তলায় পিষে চোয়াল শক্ত করে অদিতির দুবাহু শক্ত করে চেপে ধরে টেনে তুলল। ব্যথা পেতেই অদিতি কুকিয়ে উঠল। রায়হান অদিতির গালগুলো শক্ত করে চেপে ধরেই বলল, বেশ থাকো এইভাবে। ঠিক বলেছ, আমার জন্য মেয়ের অভাব পড়েনি। আমি তানভীকেই বিয়ে করে নেব। আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবার থেকেও সব ঠিকঠাক। আমার নাগাল তুমি আর পাচ্ছ না, সো এটাই লাস্ট চান্স ছিল। বলে এই গালগুলো আরো জোরে চেপে ধরল। অদিতি কেঁদে উঠল। হাত ছাড়ানোর চেষ্টা করতে রায়হান আর একটু চাপ দিয়ে ধরতে অদিতি কুঁকিয়ে উঠল। রায়হান দাঁত মুখ পিষে বলল, আত্মসম্মান নষ্ট করে অনেক ঘুরেছি তোমার পিছনে, আর না, মানুষই মনে হয়নি আমাকে তোমার। তানভি আমার জন্য বেস্ট, তাকে বিয়ে করে নেব। আর শোনো, তানভি তোমার থেকেও 1000 গুণ সুন্দরী, নম্র, ভদ্র, বাবা মায়ের বাধ্য মেয়ে। তোমার মতো উড়নচণ্ডী নয়, মানুষকে মূল্যায়ন করতে জানে। বেশ তো, করে ফেলুন না, আমাকে বিরক্ত করছেন কেন? দ্যাটস ওকে। আর শোনো, তুমিও যখন আমার মতো কারো কাছ থেকে অবহেলা পাবে, ঠিক তখনই বুঝবে অবহেলার যন্ত্রণাটা ঠিক কতটা তীব্র হয়। বলেই ছিটকে মারল অদিতিকে। অদিতি মাথায় ব্যথা পেয়ে ব্যালেন্স হারিয়ে সিঁড়ি থেকে গড়াতে গড়াতে নিচে যেতেই তানভি ধরে ফেলল। রায়হান দেখেও না দেখার ভান করে অদিতিকে ডিঙিয়ে চলে গেল। অদিতির কপাল থেকে রক্ত ঝরতে লাগলো, হাত পা ছিলে রক্ত বের হতে লাগলো। তানভি বলল, এটা কি হলো? ফাল্গুনি ওপর থেকে দৌড়ে এসে বলল। রায়ান ভাইয়া এমন করলো কেন? তানভি বলল, রায়হান ভাইয়ের থেকে এমন কিছু আশা করিনি। খেপলো কেন? জানি না। দেখলাম কি রোমান্টিক মুডে কথা বলছে, হঠাৎ এমন করলো কেন? অদিতিকে বলল। কিছু বলেছিস তুই? অদিতি কিছু বলল না, মনে মনে বলল, ডাকাত একটা। ওরা অদিতিকে কপাল চেপে ওকে দুপাশে থেকে ধরে কক্ষে নিয়ে গেল। নন্দিনীর মনে বারবার একটা কথাই বাজছে, আদিত্য ম্যারিড, বউ আছে, বাচ্চার বাবা হবে। হঠাৎ আদিত্যকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিচে চলে এলো। ফাল্গুনি আর তানভি অবাক হলো। তানভি বলল, একজনের প্রেম হতে না হতেই ছাকা খেলো, এর তো সব ঠিকঠাক, এর আবার কি হলো? সেটাই তো। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ফাগুন। আমিও। দুজনেই কক্ষে এসে শুয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। কেউ কারোর সাথে কথা বলল না। ফাল্গুনিও ওদের পাশে এসে শুয়ে পড়ল। ওর বুকটা হাহাকার করছে, কিন্তু কাউকে এসে যন্ত্রণা বোঝাতে দিচ্ছে না। সেও নিঃশব্দে কাঁদতে লাগলো। তানভি দেখলো অদিতির মাথা থেকে রক্ত বের হচ্ছে। ফাল্গুনিকে বলল, ওয়ান টাইম ব্যান্ডেজ আছে রে। আদিত্য ভাইয়া রুমে পাবি, গিয়ে নিয়ে আয়। আমার মাথা ধরেছে। তোর তো মাথা ধরবেই, প্রেম না করেও ছাকা খেয়ে কাঁদছিস। যাবি এখান থেকে? যাচ্ছি। বলেই তানভি বেরিয়ে গেল। ফাল্গুনি নিঃশব্দে কাঁদতে লাগলো। অদিতি হঠাৎ শোয়া থেকে উঠে রুমের বাইরে গিয়ে ফারাবির দরজা জোরে জোরে নক করে চলে এলো। রুম থেকে ফাল্গুনি আর নন্দিনী সেটা দেখে ফাল্গুনি বলল, কিরে, এমন করলি কেন? ইচ্ছে হয়েছে। পাগল হয়েছিস? অদিতি মনে মনে বলল, ওই অভদ্রতা তোকে বিয়ে করবে তাই না? আমাকে থ্রেট দেওয়া, একটু পর বোঝাচ্ছি। বলেই শুয়ে পড়ল। ফাল্গুনি কপাল কুঁচকে ফেলল। ঘটনা ঠিক কি ঘটবে একটু পর আল্লাহই ভালো জানে। তানভীর ওপর তখন রাগ করায় ফারাবি আজ কফি পান করতে পারেনি, যার ফলস্বরূপ ভীষণ মাথা ব্যথাও উঠেছে। এত রাতে সার্ভেন্টদেরকে বিরক্ত না করে সে তার মাকে কফি বানিয়ে দিতে বলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উল্টে পাল্টে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ভাবতে লাগলো তানভীর কথা অনুযায়ী সত্যি কি সে আলকাত্রার মতো কালো? না, শ্যামলা গায়ের রং হলেও সে দেখতে খুবই স্মার্ট। কিন্তু মেয়েটা তাকে আলকাত্রার ড্রাম বলে কেন? বিড়বিড় করে বলল, আলকাত্রার ড্রাম সেটা আবার কি? এটা দিয়ে কি করে? তানভি ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে দ্রুত হেঁটে আসছে। হঠাৎ ফারাবির ডোরে জোরে জোরে নখের শব্দ পেতেই ফারাবির ডোর খুলতেই সেখান দিয়ে তানভিকে যেতে দেখে মেজাজ বিগড়ে গেল। আকস্মিক তানভির হাত ধরে টেনে রুমের মধ্যে ঢুকিয়ে ধাক্কা মেরে ফেলে দিল বেডের ওপর। তানভি এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। সে কপালে ব্যথা পেয়ে বলল, আশ্চর্য ব্যাপার, আপনি এমন করলেন কেন? রাত দুপুরে এটা কেমন অভদ্রতা? রাত বিরেতে পরপুরুষের ডোর নক করতে লজ্জা লাগে না? হোয়াট? কি বলতে চাইছেন আপনি? ফারাবি ফুঁসে উঠে তানভির ছোয়াল শক্ত করে চেপে ধরেই বলল, বোঝো না কিছু? অ্যাক্টিং করো আমার সাথে। আজব মানুষ। আজ ইচ্ছে মতো চালিয়েছ।
এখন আবার রাতের বেলায় বখাটে মেয়েদের মতো জোরে জোরে দরজা নক করছো, বিরক্ত করছো। ব্যাপারটা কি হ্যাঁ? হ্যাঁ মিস্টার হাবাগোবা, আপনি পাগল হয়েছেন? আমি আপনার মতো আলকাতরা ড্রামকে ডিস্টার্ব করতে যাব কোন বিবেকে? আমার রুচি এতটাও নিকৃষ্ট নয়। ফারাবি ফুঁসে উঠে তানভীর চোয়ালগুলো আরো শক্ত করে চেপে ধরে বলল, আর একবার আমাকে আলকাতরা ড্রাম বলেছ তো তোমার খবর আছে। 100 বার বলবো। কি করবেন আপনি? আলকাতরা ড্রাম, আলকাতরা ড্রাম। ফারাবি কিছু একটা ভেবে তানভীরকে ভয় দেখানোর জন্য বেডের ওপর উঠে ওর দিকে ঝুঁকতেই তানভীর ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ডোর খোলা পেয়ে আফরোজা চৌধুরী কফি হাতে ঢুকে পড়লেন ছেলের রুমে। এত রাতে বেডের ওপর দুজনকে এমতাবস্থায় দেখতেই ওনার চক্ষু চড়ক গাছ। তিনি ভাবতেও পারেননি এমন কিছু দেখবেন। মাকে দেখতেই আকস্মিক কেঁপে উঠল ফারাবি। তানভীর চোখ বন্ধ করে রয়েছে, দাঁত মুখ খেঁচিয়ে। হঠাৎ তিনি বললেন, ছি ছি ফারাবি, এসব কি? এত রাতে মেয়ে মানুষ নিয়ে রুমের মধ্যে কি হচ্ছে এইসব? ফারাবি অপ্রস্তুত হয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। কি বলবে এখন? তারা তো খারাপ কিছু করছে না, জাস্ট তানভীকে ভয় দেখাচ্ছে। বলল, আম্মু আসলেই তানভীর হকচকে উঠে চোখ খুলে নিরেট গলায় বলল, দেখুন আন্টি, আপনার গুণধর ছেলে আমাকে টেনে তার রুমে ঢুকিয়ে কি করছে? আফরোজা চৌধুরী বললেন, আমার ছেলে তোমার রুমে যায়নি, বরং তুমি ওর রুমে এসেছো। আবার মিথ্যে বলছো? ছি, তোমাকে অনেক ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখছি মাকাল ফলের মতো জঘন্য। তানভীর শক্ত গলায় বলল, এখন খারাপ মেয়ে হয়ে গিয়েছি, তাই তো আন্টি? তাই তো দেখতে পাচ্ছি। সত্যি নাকি মিথ্যা সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন আন্টি। আর বিশ্বাস না হলে আমাদের সিসিটিভি ফুটেজ চেক করুন, তাহলে সব ক্লিয়ার হবেন কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে, আর কার ক্যারেক্টারে দোষ রয়েছে। আর শুনুন, আগে নিজের ছেলের ক্যারেক্টার ঠিক করুন, তারপর আরেকজনের ক্যারেক্টার নিয়ে অপবাদ দিতে আসবেন। আমি মেয়ে বলে দুর্বল ভাববেন না, আমার জায়গা থেকে আমি সৎ। দোষটা আপনার গুণধর ছেলেরই। সিসিটিভির ফুটেজ চেক করলেই সকল তথ্য পেয়ে যাবেন আশা করি। আসছি। আফরোজা চৌধুরী নিভলেন। তানভীর ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে চলে গেল। অদিতির মাথায় ব্যান্ডেজটি লাগিয়ে সেও শুয়ে পড়ল। অজান্তেই দু চোখ ভরে উঠল। ফারাবি এমনটা না করলেও পারত। ফাল্গুনের মা তাকে কতগুলো কথা বললেন। ছি, তানভীর আর ভাবতে পারল না। তানভীর চলে আসার পর ফারাবির মা ফারাবিকে ইচ্ছে মতো বকাঝকা করলেন। রাত 12টার পরের সময়টা বড্ড অদ্ভুত। কেউ চোখের জল ফেলে ঘুমিয়ে পড়ে, কেউ ভবিষ্যতে চিন্তা করে, আবার কেউ তার প্রিয় মানুষটাকে পাবে কিনা ভেবে ঘুমিয়ে পড়ে। তেমনি কয়েক জোড়া কপতে নির্ঘুম রাত পার করে জীবনের হিসাব নিকাশে ছক কষছে। রায়হানের প্রচণ্ড অশান্তি লাগছে। মনে নেই তিলার্ধ পরিমাণ শান্তি। নন্দিনী ছিল তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সে কিশোর বয়স থেকে মেয়েটাকে সে চোখে চোখে রেখেছে। নীরবে নিভৃতে গোপনে কত শত ভালোবেসেছে, কত স্বপ্ন বুনেছে। মেয়েটা সে ছোটবেলা থেকে বাবল ওড়ানোর প্রচণ্ড শখ। রায়হান সেটা জানে। প্রতিদিন মায়ের সাথে বাবল ওড়াতে আসতো ছাদে। রায়হান মোহমুগ্ধ নয়নে তাদের ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে দেখত। তবে ছোট থাকায় প্রপোজ করার সাহস পায়নি কখনো। ভাবলো আরেকটু বড় হোক মেয়েটা, তারপর কোনো একদিন প্রপোজ করে ফেলবে, এরপর বিয়ে। তাই নিজের অবস্থান শক্ত করার জন্য পড়াশোনায় নিয়মিত ছিল, কঠোর পরিশ্রম করেছিল তার অবস্থান শক্ত করার জন্য। এরপর ডাক্তারি পড়াশোনার জন্য আমেরিকা চলে যায় আদিত্য আর মেহরাবের সাথে। সেখানে এক নাগারে 7 বছর ছিল। আবারও অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রেশার্স পার্টিতে দেখা হতেই রায়হান থমকে যায়, এগিয়ে আসে কাছে। মোহমুগ্ধ নয়নে তৃষ্ণা জোড়ায় দু চোখের। পরিচয় করিয়ে দেয় আদিত্যের সাথে। এরপর ভাবলো বিয়ের প্রস্তাব পাঠাবে। শাহনেওয়াজ নবাব শিকদারকে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি এঙ্গেজমেন্টের কথা না বলে জানিয়ে দেয় মেয়ের এমএসসি কমপ্লিট হওয়া অবধি বিয়ে দেবেন না। রায়হান তবুও আশা রাখে মনের মধ্যে। নন্দিনীর এসএসসি কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ বন্ধুকে প্রেমে পড়তে দেখে রায়হান ঝামেলা করেন, বরং হাসি ঠাট্টা মশকরা করে নিজ থেকে নীরবে সরে এসেছে প্রাণপ্রিয় বন্ধুর জন্য। যতবারই মেয়েটাকে সে আদিত্যের সাথে দেখে ততবারই হৃদয় পড়ে। আজও কিছুক্ষণ পূর্বে দুজনকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে হৃদয় পুড়ে গেল। যে মুখ দেখলে তার সুখ সুখ লাগতো, এখন সেই মুখের দিকে সুখ দেখলেই তার ভীষণ কষ্ট হয়, হৃদয় যন্ত্রণা হয়। কিন্তু রায়হান বুঝতে দেয় না কাউকে। সর্বদা হাসি খুশি থাকে এবং গম্ভীর মেজেকে রসিক বানিয়ে তুলেছে সবার কাছে। সস্তা হয়েছে অদিতির কাছে। অদিতি গুরুত্বই দিল না তার ভালোবাসাকে।
ভেবেছিল গোপনে ভালোবাসার মানুষটাকে, প্রিয় মানুষটাকে ভালোবেসে জীবন সঙ্গী করবে। সেটাও বোধহয় তার হবে না। একটা দীর্ঘশ্বাস ফেললো। অদিতির সাথে তখন এমনটা করায় অশান্তি লাগছে তার। প্রচণ্ড গিল্ট ফিল করছে। হোক, তবু মনকে শক্ত করে শুয়ে আছে সে। বাসা থেকে তানভীকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে তার বাবা মা। রায়হান দিকবিদিক শূন্য হয়ে এই জন্যই অদিতির সাথে এমনটা করলো। অদিতিকে তার বাবা মানতেও তার মা মানবে না, এটা রায়হান 100% শিওর। এছাড়াও অদিতির চাইতে তানভী ভীষণ সুন্দরী, স্মার্ট, পড়ালেখা, কাজে কর্মে সব কিছুতেই এক্সপার্ট এবং গুণান্বিত। আর ভীষণ শান্তশিষ্ট, সহজ সরল, মিশুক টাইপের। মাতবরি টাইপ কিংবা আলতু-পালতু একটা এই টাইপের কথাবার্তায় তানভী নেই বললেই চলে। তবে অদিতিদের সাথে মিশলে একটু পাকনামি করে এবং চঞ্চল হয়ে ওঠে, এইটুকুই। এছাড়া বাবা মায়ের একমাত্র মেয়ে হয় দারুণ নন্দিনীর মতো বাধ্য, অনুগত। সেজন্যই তার মা চায় তার চাচাতো বোন তানভীকেই তাদের ঘরে বউ করতে। তানভীরও এতে কোনো দ্বিমত নেই। বাবা মায়ের কথাকেই সে সবসময় প্রাধান্য দেয় নীরব থেকে। নন্দিনী ভুল বোঝায় আদিত্যের মনে শান্তি নেই। দু চোখ বুঝে কপালের ওপর হাত রেখে রায়হানের পাশে শুয়ে আছে। ফারাবির মা তখন ফারাবিকে ইচ্ছে মতো ছেড়েছে। ফারাবিরও গিল্টি ফিল হচ্ছে। তার মনের মধ্যে অশান্তির ঝড় বইছে। অন্যদিকে নিজের প্রিয় মানুষটা অন্য কারোর সাথে অন্য কাউকে ভালোবেসেছে, এটা দেখার মতো পরিস্থিতি কারো জীবনে কখনো না আসুক, সেটাই ভাবছে আয়মান। আয়মানের বারবার নন্দিনীকে মনে পড়ছে। অস্থির অস্থির লাগছে সবকিছু। এমনটা জানলে সে আজ ছাদেই যেত না। তখন আদিত্য আর ফারার সবকিছু সেও শুনেছে। নন্দিনীকে জড়িয়ে ধরে দেখেছিল নিজের বুকের সাথে, সেই সবও আড়াল থেকে দেখেছিল। আর মেহেরাব বেচারা পরিবারের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে গিয়ে ভালোবাসার মানুষটাকে হারাতে বসেছে। অথচ যার সাথে তার বিয়ে, সেও অন্য একজনকে ভালোবাসে। একজন আরেকজনকে জানিয়েছেও তাদের এই বিয়েতে মত নেই। পরিবারকে জানালে পরিবার শোনেনি সে কথা। মেহেরাব ঘুমায়নি, আকাশের দিকে তাকিয়ে রইল। অজান্তেই দুফোঁটা জল গড়ালো ভালোবাসার মানুষটার জন্য। ফারা তার রুমে বুকে বালিশ চেপে অঝরে কাঁদছে। আদিত্য এমনটা না করলেও পারত। নিস্তব্ধ নিঝুম রাতে চৌধুরী ভবন জুড়ে সুখের ছায়ার মাতন বইছে প্রতিটি কপত কপতের মনে। নন্দিনীর ভীষণ মাথা ব্যথা উঠল। মাথা ব্যথায় শোয়া থেকে উঠে বসায় ফিরতে চাইল। অদিতি নিজেকে ধাতস্থ করে বলল, নন্দু, কি হয়েছে? মাথায় ভীষণ যন্ত্রণা করছে, বাসায় ফিরবো। এত রাতে তুই বাসায় ফিরবি মানে? আব্বুকে ফোন করে আসতে বলবো। ফোনটা কই রেখেছিস দে তো। পাগল হয়েছিস? এখন রাত বাজে 3টা, তুই বাসায় ফিরবি, মানুষ কি বলবে? যে যাই বলুক, থাকবো না এখানে। ভাই কিছু বলেছে? কি বলবে? নন্দিনী, রিল্যাক্স। হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, কেউ রিল্যাক্স থাকবো? তোর ভাই নাকি ম্যারিড, বউও আছে, কদিন পর বাচ্চার বাবাও হবে। তাহলে আমার সাথে এইসব করার মানেটা কি? ওদের তিনজনের চোখ কপালে উঠে গেল। ফাল্গুনী ও তানভীর মন খারাপ আর কান্নাগুলো মুহূর্তে পালিয়ে গেল নন্দিনীর কথা শুনে। অদিতি বলল, কে বলেছে তোকে এসব? তোর ভাইকে বলতে শুনেছি, ওদের খুব ঘনিষ্ঠ অবস্থায়ও দেখেছি। ফাল্গুনী বলল, নন্দু, তোর মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মোটেও না, আমি কাছ থেকেই শুনেছি সবটা। অদিতি বলল। ওটা ওয়ান সাইড লাভ নন্দু। নন্দিনী রুম থেকে বের হয়ে চলে যেতে নিল। ফাল্গুনী আর তানভীকে ওকে আটকে ধরল। অদিতি ভাইয়ের রুমে নক করতেই আদিত্য ডোর খুলে বলল, কি হয়েছে? নন্দিনী বাসায় ফিরতে চাইছে ভাইয়া। কি হয়েছে ওর? ফারাব্বুকে কি বলেছে তখন? আদিত্যের বুঝতে বাকি রইল না কাহিনী কি। বলল, এখন কি করছে? বাসায় ফেরার জন্য পাগলামি করছে। রায়হান সব শুনেও চুপ রইল। অদিতি এক পলক তাকালো সেই দিকে। রায়হানের নড়চড় নেই। সে ভেবে নিয়েছে অদিতিকে আর পাত্তা দেবে না। পরিবারের কথায় তানভীকে বিয়ে করে নেবে। তানভী অনেক ভদ্র মেয়ে। আদিত্য সময় বিলম্ব না করে দ্রুত অদিতির রুমে এলো। নন্দিনীকে কাঁদতে দেখে আদিত্যের বুক ধক করে উঠল। চোখ পড়ল নন্দিনীর উরুর দিকে। মেয়েটা ভেজা শাড়ি চেঞ্জ করে আজও একটা ফ্রক পরেছে হাঁটু অব্দি। এই রূপে মেয়েটাকে কতটা আবেদনময়ী লাগে মেয়েটাকে সেটা জানে। আজও কেন এমন শর্টকাট ড্রেস পরতে হলো তার? আদিত্যের বোধগম্য হলো না। যে কোনো পুরুষ মেয়েটাকে এই মোহনীয় রূপে দেখলেই কামের দৃষ্টিপাত করবে, এটাই 100% শিওর। আদিত্য নিজেকে ধাতস্থ করে তপ্ত শ্বাস ফেলে নন্দিনীর দিকে এগিয়ে গেল। নন্দিনীর মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, এনি প্রবলেম?
মোমবাতির ন্যায় ধপ করে জ্বলে উঠল নন্দিনী। ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে বলল, আপনি একটা প্রবলেম। আদিত্য কপাল কুঁচকে চশমার ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিপাত করেই বলল, কি করলাম আমি? কি করেননি আপনি? কি করেছে? আপনি একটা প্রতারক, ঠকবাজ, আর কিছু? আরো অনেক কিছু। বলে ফেলো। প্রতারণা করার পরেও আদিত্যকে নির্বিকার থাকতে দেখে নন্দিনী রাগে কাঁপতে লাগলো। আর কোনো শব্দই মুখ দিয়ে বের হলো না। অতি দুঃখে কান্নার ঠকে কুণ্ডলি পাখির শব্দগুলো গলায় বসে রইল। নন্দিনী নিঃশব্দে কাঁদছে। আদিত্য এমন ভান করছে যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। গম্ভীর স্বরেই বলল, ঘুমাও, অসুস্থ হয়ে পড়বে। সিন ক্রিয়েট করো না। নন্দিনী ধপ করে জ্বলে উঠে বলল, আমি এক্ষুনি বাসায় ফিরবো। ঘুমোতে বলেছে, শোনোনি? কারো কোনো কথা শুনতে ইচ্ছুক নই আমি। বেশি কথা পছন্দ নয়, ঘুমাও। নন্দিনী হঠাৎ আদিত্যের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েই বলল, শোন সামনে থেকে, কে আপনি? আপনার কথা কেন শুনতে হবে আমায়? আদিত্য তপ্ত দৃষ্টিপাত করলো নন্দিনীর কথার প্রত্যুত্তর না করেই বলল, হলিউড হিরোইনদের মতো এসব কি ড্রেস পরেছ? নন্দিনী ফনা তোলা সাপের মতো ফোঁস করে বলল, তাতে আপনার কি অনেক সমস্যা। সমস্যা হলে এখানে কেন এসেছেন? হলিউড হিরোইনকে দেখতে। নন্দিনী আগুন চোখে তাকালো। আদিত্য বাঁকা হেসে নন্দিনীর কানের কাছে মুখ নিয়েই বলল, এমন হট লোকই আমার সামনে দাঁড়িয়ে থাকার মানে কি? ইমপ্রেস করা? আমি ইমপ্রেসড হয়ে দিও। নন্দিনীর কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। অসভ্য নির্লজ্জ লোক। নির্লজ্জতার কিছুই দেখায়নি। তবে তোমার এই হট লোকে প্রতিটি পুরুষের কামকতা জাগবে, স্বাভাবিক। ও আপনারও জাগে, তাই না? তুমি জাগাতে চাইছো, না জাগিয়ে যাবে কোথায়? আমি জাগাই মানে? তুমি দেখাচ্ছ, আমি দেখছি। তো কামকতা জাগবে না? অসভ্য, খারাপ মানুষ, ঠকবাজ, প্রতারক। আদিত্যের মেজাজ তিরিক হলেও শান্ত থাকলো। চেঁচামেচি শুনে আড়াল থেকে ফারা তাকিয়ে রইল এইদিকে। চেঁচামেচির শব্দে আফসানা চৌধুরী ওইদিকে এগিয়ে এলেন। তিনি তাহাজ্জুদ পড়তে উঠেছেন। নন্দিনী রাগে কাঁপতে লাগলো, পারছে না আদিত্যের গলা টিপে ধরতে। আদিত্য বাঁকা হেসে বলল, আদিত্য চৌধুরী অসভ্য তুমি দেখবে? বলেই নন্দিনীকে কিছু বলতে না দিয়ে হঠাৎ পাঁজা কোলে তুলে নিজের রুমের দিকে হাঁটা দিল। পেছন থেকে আফসানা চৌধুরী বললেন, কি করছো আব্বু? আদিত্যের ভাবাবেগ হলো না। তিনি ফের ডাকলেন, আদিত্য, তোমার হবু বৌমার রাগ উঠেছে, রাগ কমাতে নিয়ে যাচ্ছি আম্মু। দোয়া করো যেন তাড়াতাড়ি নাতি নাতি দাঁতে দাঁতি হয়ে যেতে পারো। বিড়বিড় করে বলল, অসভ্যতা আমি দেখাতে নিচ্ছে। ওদের যাওয়ার পানে নির্বাক হয়ে তাকিয়ে রইল সবাই। আফসানা চৌধুরী মুচকি হাসলেন, কিছু না বলে চলে গেলেন। ফারা মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। এসব কি হচ্ছে ফারার বোধগম্যই হচ্ছে না। অদিতিরা শুয়ে পড়ল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আদিত্য নন্দিনীকে নিয়ে তার রুমে প্রবেশ করতে রায়হান উঠে বলল, আমি গেস্ট রুমে যাচ্ছি। আদিত্য নন্দিনীকে বেডের ওপর ছুরি মেরে সেও বেডের ওপর উঠে নন্দিনীর দিকে ঝুঁকতেই নন্দিনীর দাঁত মুখ খিঁচিয়ে ফেলল। আদিত্য বলল, আপনাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এখন আমাকে সামলানোর দায়িত্ব কে নেবে? তাড়াতাড়ি বলো। নন্দিনী ভয়ার্থ চোখে চাইল। আদিত্য বলল, আমাকে ঠকবাজ প্রতারক বলার জন্য এখন পানিশমেন্ট পাবে। রেডি হও। নন্দিনী আতঙ্কিত হলো। বেড থেকে নেমে চলে যেতে নিতেই আদিত্য খপ করে ধরে ফেলেই বলল, আজকের ওয়েদারটা কি দারুণ, রোমান্টিক রোমান্টিক ফিল আসছে, তাই না? নন্দিনী আতঙ্কিত চোখে তাকালো। আদিত্য বাঁকা হেসে বলল, ভুল কিছু হয়ে গেলে কেমন হয় বলো সুইটহার্ট? বলেই তর্জনী দিয়ে নন্দিনীর ঠোঁটগুলো স্লাইড করতে লাগলো। আদিত্যের মনস্কামনা বুঝতে পেরে নন্দিনী ভয়ে শিউরে উঠল। আদিত্য আলমিরা খুলে একটা ড্রেস বের করে বলল, এটা দ্রুত পড়ো। নন্দিনী ছুঁয়েও দেখল না, বসে থাকতে থেকে ধমক দিয়েই বলল, কি বলেছি শোনোনি, নাকি আমি পড়িয়ে দেবো? কোনটা? ধমক খেয়ে নন্দিনী ওয়াশরুম থেকে ড্রেস পরে এলো। ততক্ষণে আদিত্য সিগারেট ধরালো। নন্দিনীর দিকে মাদকময় দৃষ্টিপাত করলো। এবার ইউএস থেকে ফেরার সময় এটা নিয়ে এসেছে, লাল টুকটুকে একটা মিনি স্কার্ট। নন্দিনী দু বাহু ধরে ড্রেসিং টেবিলের ওপর বসিয়ে দিয়েই বলল, এইগুলো এখন ওড়াবে। নন্দিনী দেখলো বাবলের বটল আর পাইপ। এ রাতে নাকি এখন বাবল ওড়াবে সে। কিছু বলতে নিতে আদিত্য বলল, হুম, কোনো কথা নয়,
কুইক। মাথার যন্ত্রণায় মরে যাচ্ছে, কোথায় ঘুমাবে তা না করতে দিয়ে এখন বাবা ওড়াবে। নন্দিনীর ভীষণ কান্না এলো। আদিত্য বলল, ভুল বুঝার জন্য পানিশমেন্ট। নিজে যখন ভুল বোঝেন তখন? স্টপ। মুখে মুখে কোনো কথা নয়, যা করতে বলছি তাই করো। বলেই সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো। নন্দিনী কাস্তে কাস্তে বাবল ওড়াতে লাগলো। এইভাবে পুরো এক প্যাকেট সিগারেট শেষ হওয়া পর্যন্ত নন্দিনীকে বাবল ওড়াতে দিল। বাবল ওড়াতে ওড়াতে নন্দিনীর কান্না উঠে এক পর্যায়ে হেঁচকি উঠে গেল। ধোঁয়ায় চোখ মুখ জ্বলতে লাগলো। তবু আদিত্যের মায়া হলো না। ফজর আজান হতেই বলল, ইটস ওকে, আর ওরাতে হবে না। নেক্সট টাইম থেকে এভাবেই পানিশমেন্ট দেওয়া হবে। আদিত্য চৌধুরীকে ভুল বোঝার আগে সো বি কেয়ারফুল। দু হাতে মুখ ঢেকে অভিমানে জোরে কেঁদে উঠল নন্দিনী। আদিত্য নন্দিনীকে পাঁজা করে তুলে বেডে নিয়ে শুইয়ে দিয়ে নন্দিনীর মুখখানি আঁজলায় তুলে সময় নিয়ে এই প্রথম প্রেয়সীর কপালে গভীর এবং পবিত্র চুমু খেলো। অতঃপর সরে এসে লাইট অফ করে নিজেও শুয়ে পড়ল প্রেয়সীর পাশে। আকস্মিক হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের ওপর ফেললো নন্দিনীকে। ফের ঠোঁটে চুমু খেয়ে নিজের বুকের সাথে প্রেয়সীর মাথা চেপে ধরে বলল, নন্দিনী ফুল, তোমার ভেতর ডুববো বলে আমি কখনো সমুদ্রে যাইনি। জানো নন্দিনী ফুল, তুমি একমাত্র সেই নারী যাকে দেখলে আমার নিজের মধ্যে অজস্র ভালো লাগা কাজ করে। তুমি একমাত্র সেই নারী যাকে আমি যত দেখি ততই মুগ্ধ হই। তুমি একমাত্র সেই নারী যাকে দেখলে আমার চক্ষু জোরে শীতল হয়ে আসে। তুমি একমাত্র সেই নারী যাকে দেখলে আমার হৃদয়লিন্দে মন প্রাঙ্গণে ক্ষণে ক্ষণে ঝড় পয়। তুমি একমাত্র সেই নারী যাকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ড আমি মিস করি। এক পলক না দেখলে আমি চাতক পাখির মতো ছটফটিয়ে মরি। তুমি একমাত্র সেই নারী যে আমার দিনের প্রথম ভাবনায় এবং আমার রাত্রির শেষ চিন্তাধারাতেও থাকে। জানো নন্দিনী, আমি বৃত্তের ন্যায় তোমাকে ভালোবাসি। অন্যদিকে ঘুরে গিয়েও তোমার দিকে বারবার ফিরে আসে। তোমাকে ছাড়া থাকি কি করে বলো? চোখ বন্ধ করলেই তোমার মায়াবী মুখখানে ভেসে ওঠে সে প্রথম দিনের মতো। আই লাভ ইউ নন্দিনী ফুল, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ প্রিয়তমা। হয়তো ভুল বুঝে কেন সুইটহার্ট? বলেই বুকের উষ্ণতায় পরম আবেশে জড়িয়ে নিল ছোট আদরে বিড়াল ছানার মতো। একসময় স্পর্শগুলো সমস্ত তুলতুলে শরীরে বিচরণ করতে লাগলো। স্পর্শগুলো যত গাঢ় হতে লাগলো ততই মানবী শ্বাস প্রশ্বাসগুলো এক হয়ে এলো। আদিত্যের প্রতিটি স্পর্শে মহাপ্রলয় শুরু হলো নন্দিনীর হৃদয়ানন্দে। নন্দিনী আর স্থির থাকতে পারল না। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণে। অন্তিম মুহূর্তে আদিত্যের দেহ সুখের ভেলায় চড়তে নিয়েও একসময় থেমে গেল। তবে প্রেয়সীর কাছ থেকে যতটুকু সুখ পেয়েছে ততটুকু সুখ পেতেই প্রশান্তির ঘুমেরা এসে হানা দিল তার দু চোখ জুড়ে। মন তৃপ্ত হলেও পরিতৃপ্ত হয়নি দেহখানি। তবু সে সন্তুষ্ট। প্রেয়সীকে আদরে আদরে ভরিয়ে দিয়ে নিজের নগ্ন বুকের নিচে জড়িয়ে রেখেছে ছোট পাখির ছানার মতো করে। আর প্রেয়সী তার মতো দানব মানুষের বুকে নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে নেতিয়ে রইল। রায়হানের হঠাৎ বদলে যাওয়া রূপটা অদিতির হজম হলো না। সর্বদা হাসি খুশি একজন মানুষ কিভাবে এত দ্রুত চেঞ্জ হতে পারে তা অদিতির জানা নেই। সত্যিই কি সে বেশি কষ্ট দিয়ে ফেলেছে রায়হানকে? সেও আর কি করবে? তার বাপ ভাই যদি না মানে তাহলে? এসব চিন্তায় মস্তিষ্কে যন্ত্রণা বেড়ে গেল। অদিতি চোখ মুখ মুছে ঘুমানোর চেষ্টা করল। প্রায় ঘন্টাখানেক সময় পার হতেই হঠাৎ তার ফোন ভাইব্রেট হলো। বেশ কয়েকবার ভাইব্রেট হতেই অদিতির সদ্য লেগে আসা চোখজোড়া হঠাৎ খুলে গেল। ফোন হাতে নিতে দেখলো নবাব সাহেব কল দিয়েছেন। অদিতি ধরফরিয়ে উঠে বসলো। কল রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি ঠিক আছেন? আন্টি ঠিক আছে? কোনো সমস্যা হয়েছে? নবাব সাহেব গম্ভীর স্বরে বললেন, আমি ঠিক আছি, তোমার আন্টি ঠিক নেই। নন্দিনী কোথায়? অদিতি দোনো করলো। তিনি ফের জিজ্ঞেস করলেন, কথা বলছো না যে? আমার মেয়ে ঠিক আছে তো? ওর ফোন বন্ধ কেন? ইয়ে মানে আঙ্কেল, ইয়ে মানে করছো কেন? আমার মেয়ে কোথায়? আঙ্কেল নন্দনী তো ঘুমাচ্ছে, ও ঠিক আছে। আর ও নিজেই ফোন বন্ধ রেখেছিল হলুদের অনুষ্ঠানে যাওয়ার সময়। ঠিক আছে, আমি ভিডিও কল দিচ্ছি, আমার মেয়েকে দেখবো। অদিতি ঘাবড়ে গিয়ে বলল, আঙ্কেল শুনুন। বলো। আসলেই অদিতি দোনো করলো। নবাব সাহেব কিছু একটা বুঝে উঠে তপ্ত শ্বাস ফেলেই বললেন, বুঝতে পেরেছি, তোমাকে আর এক্সপ্লেনেশন দিতে হবে না। বলে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করলেন।
নন্দিনী ঘুমিয়ে পড়লেও আদিত্য ঘুমায়নি। এমন একটা দিন আসবে সে কখনো কল্পনাও করেনি। প্রেয়সীকে বুকে রেখে তাকিয়ে রয়েছে মায়া ভরা মুখখানির দিকে। ফুলের মতো মৃদুর মুখমণ্ডল খানি দেখলেই প্রখর মায়ায় ভেতরটা উথলে আসে তার। এই মেয়েটা তার কত শখের, কত সাধনার আর কত স্বপ্নের, তা একমাত্র কেবল সেই জানে। নন্দিনী ফুলকে নন্দিনী ফুলের স্বর্গ ছাড়া কিভাবে মলিনতা নিয়ে স্পর্শ করবে সে? এটা কখনো হয় নাকি? তাই তো মহা সুখের ভেলায় চড়তে গিয়েও থেমে গেল অন্তিম মুহূর্তে। হঠাৎ ডোরে করাঘাত পড়তেই আদিত্য নন্দিনীকে আরাম করে শুইয়ে দিয়ে উঠে এসে ডোর ওপেন করতেই অস্থির হয়ে অদিতি বলল, ভাই জেগে আছো? কোনো সমস্যা? ভাইকে খালি গায়ে দেখে অদিতি মাথা নিচু করে বলল, নওয়া আঙ্কেল কল দিয়েছে ভাইয়া। কেন, কি হয়েছে? সেটা বলেনি, নন্দিনীকে দেখতে চাইছে। ও। ও কি ঘুমাচ্ছে? তুই যা, আমি দেখছি। অদিতি আর চোখে উকি দিতেই দেখলো নন্দিনী বেডের মাঝে বরাবর ঘুমিয়ে আছে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। আদিত্য ডোর লক করে নিজের ফোন থেকে নবাব সাহেবকে রিটার্ন কল দিতেই চটজলদি রিসিভ হতে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, এনি প্রবলেম? আমার মেয়ে কোথায় আদিত্য? বজ্র কণ্ঠ শোনা গেল। যার কাছে থাকার কথা তার কাছে। নবাব সাহেব দাঁতে দাঁত চাপলেন। কি করছে আমার মেয়ে? ঘুমিয়েছে একটু আগে। নবাব সাহেব তপ্ত শ্বাস ফেলে শক্ত গলায় বললেন, দেখো আদিত্য, তোমার সাথে আমার কি নিয়ে কথা হয়েছে তা তুমি খুব ভালো করেই জানো। আশা করি বারবার রিপিট করতে হবে না তোমায়। আমি বলিনি। তাহলে আমার মেয়ে এই মুহূর্তে তোমার কাছে কেন? সব ঠিক হওয়া অবধি ওয়েট করতে পারোনি? এত অধৈর্য কেন তুমি? নাহিদা জানতে পারলে কি হবে একবার ভেবেছো? তোমাকে না শর্ত দেওয়া হয়েছে? তাহলে তুমি এখন এইসব কি করছো? হঠাৎ অসুস্থ পড়েছিল, তাছাড়া এত রাতে বাসায় ফেরার জন্য বাড়াবাড়ি করেছিল, তাই ওকে আমার কাছে নিয়ে এলাম। আপাতত ঘুমাচ্ছে, টেনশনের কিছু নেই। তোমাকে আমি বারবার বলেছি আমার মেয়ে অসুস্থ। আর তোমাদের বিয়ে বাড়ি, তোমাদের বাসায় সব অ্যাডাল্ট ছেলে। বিষয়টি দৃষ্টিকটু জেনেও আমি বলেছি আমার মেয়েকে দিব না। তবুও তুমি এক পর্যায়ে জোর জবরদস্তি আর ব্ল্যাকমেইল করে আমার মেয়েকে নিয়ে গেছো। এখন আমি একটা সেকেন্ডের জন্য স্বস্তি পাচ্ছি না। বললাম তো, টেনশনের কিছু নেই। শোনো, সকালে এসেই আমি আমার মেয়েকে নিয়ে যাব। আর সব কিছু ঠিক হওয়া অবধি তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি না। আঙ্কেল চলুন। আমাকে কঠোর হতে বাধ্য করো না আদিত্য। আপনি হয়তো টেনশন করছেন আঙ্কেল। এটা কি টেনশন করার বিষয় নয়? এটা আমি বুঝতে পারছি, তবে আপনার মেয়েকে আমি আমার রুমেই নিয়ে এসেছি। বিশ্বাস রাখতে পারেন, কোনো ক্ষতি হবে না ওর। আর আমাদের বাসায় আপনার মেয়ের ক্ষতি করার সে দুঃসাহস কারও নেই। আপনি অন্তত নিশ্চিন্তে থাকতে পারেন। নবাব সাহেব স্বস্তি পেলেন না। অ্যাডাল্ট একটা মেয়ে বিয়ে বাড়িতে রাত্রি যাপন করছে, আরো সেই বাড়িতে বড় বড় 3টি অ্যাডাল্ট ছেলে। এছাড়াও আদিত্যের বন্ধুরাও তো আছে। কখন না জানি কোন বিপদ ঘটে যায় তার কোনো ইয়ত্তা নেই। আদিত্যকে বললেন, ভিডিও কল ধরো, আমার মেয়েকে আমি দেখব, নয়তো আমি স্বস্তি পাবো না। আদিত্য হতাশ শ্বাস ফেলল। নবাব সাহেব তাকে বিশ্বাস করতে পারছে না। ভিডিও কলে সুইচ অন করে নন্দিনীকে দেখালো। নবাব সাহেব নিঃশব্দে মেয়েকে 5 মিনিট দেখলেন ফোনের অপর প্রান্ত থেকে। নীরবতা ভেঙে আদিত্য বলল, আন্টি ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা করেছেন? সন্ধ্যা থেকে নাহিদা খুবই পাগলামি করছিল মেয়েকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। টেনশনে আজ ডিনারও করেনি, কোনো মেডিসিনও নেয়নি। আমার উপর রাগ করে আমার সাথে প্রচুর বাকবিতণ্ডা করেছিল অনেকক্ষণ যাবৎ। একসময় অতিরিক্ত উত্তেজিত হয়ে অত্যাধিক টেনশনের ফলে প্রেশার হাই হয়ে গিয়েছিল। শেষে প্রায় ঘন্টাখানেক পূর্বে ডক্টর এনে জোরপূর্বক স্লিপিং ইঞ্জেকশন দিয়ে এখন ঘুম পাড়িয়ে রেখেছি। ও ঠিক আছে আঙ্কেল, টেনশন করবেন না। আপনার মেয়ে সুরক্ষিত রয়েছে, শীঘ্রই দেখা হবে। নবাব সাহেব শেষবারের মতো মেয়েকে দেখে সংযোগ বিচ্ছিন্ন করলেন। মেয়ের জন্য ওনারও ঘুম আসছে না। সামনের দিনগুলোতে কি হবে সেটা ভেবেই হতাশ শ্বাস ফেললেন। একদিকে মেয়ে, আরেকদিকে আদিত্য, আরেকদিকে স্ত্রী। এদের মধ্যে যে খুব বড়সড় একটা যুদ্ধ বাঁধবে অতীব সন্নিকটে, আর সেটা ভেবেই টেনশনে দিন পার করছেন তিনি। আজকাল ঘুমেরাও ছুটি নিয়েছে ওনার ক্লান্ত চোখজোড়া থেকে। চশমা খুলে রকিং চেড়ে গিয়ে বসলেন। স্ত্রীর দিকে এক পলক তাকালেন। মহাপ্রলয় বাঁধিয়ে ঘুমাচ্ছে এখন। মেয়ের জন্মের পর থেকে কখনো একটা রাতের জন্য কোথাও থাকতে দেননি আজ ব্যতীত। বিজনেসের খাতিরে দেশে বিদেশে গেলেও স্ত্রী এবং মেয়েকে নিয়ে তবেই যেতেন তিনি। যত যাই হোক, দুজনেই মেয়েকে চোখের আড়াল করতেন না কখনো। তিনিও স্ত্রী এবং মেয়েকে কখনোই চোখের আড়াল করেননি।
বৃষ্টি ভেজা পথ, আধারে ঘেরা ভোর আর নিঃসঙ্গ রাস্তার পথিকহীন তানভীর রায়হানের হাত ধরে হাঁটছে। সারাটা রাত ঘুমাতে পারেনি, মেহেদিও আর দেওয়া হয়নি। ফজরের আজান হতেই উঠে সালাত আদায় করে রায়হানকে নিয়ে এক্সকিউজ দেখিয়ে বাসায় ফিরে যাচ্ছে। রাতেই যেত, কিন্তু সিন ক্রিয়েট হবে বলে যায়নি। রায়হান যদি কখনো জানতে পারে তার বোন বন্ধুর বাসায় অপমানিত আর চারিত্রিকভাবে অপবাদিত হয়েছে, তাহলে সে জীবনেও সম্পর্ক রাখবে না এই বাসার মানুষগুলোর সাথে। আর ফারাবির এমন বিহেভিয়ারের কথা জানলে আস্ত ছাড়বে না তার ভাই রায়হান। তাই তানভি জানায়নি। দোষটা তো ফারাবির, ফারাবির মা কিংবা সেই বাসার আর কারো নয়। তাহলে তাদের বন্ধুত্বে চির ধরিয়ে লাভ কি? আর একটা মেয়েকে রাত দুপুরে অ্যাডাল্ট কোনো ছেলের বেডরুমের ওপর দেখলে একজন মায়ের রিয়াক্ট অমনই হবে। আফরোজা চৌধুরীও তার ব্যতিক্রম নন। ওনার জায়গা থেকে উনি সঠিক। অদিতিরও আর ঘুম এলো না। রায়হানের সাথে তানভীর এত মেলামেশা সহ্য করতে পারছে না। এখন তো আবার দুজনে একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। গাড়ি নিতে বললেও নেয়নি। যাওয়ার সময় অদিতির দিকে দুজনের একজনও তাকায়নি। অদিতি খুবই ইনসাল্ট বোধ করছে। অদিতি পণ করেছে ওই রায়হান আর তানভীর একটা বিহিত করেই ছাড়বে, তাকে ইগনোর করা। ভোরের নির্মল হাওয়া বইছে, পাখালিরা কিচির মিচিরি করছে। সারা রাত ব্যালকনির রকিং চেয়ারে বসে নির্ঘুম রাত পার করলো ফারা। আদিত্য আর ঘুমায়নি। শাওয়ার নিতে ব্যালকনি থেকে টাওয়াল আনতে গিয়ে দেখলো ফারা এইদিকে তাকিয়ে বসে আছে। আদিত্য টাওয়াল নিয়ে ফিরে এসে দ্রুত শাওয়ার নিয়ে ফের ব্যালকনিতে যেতেই তাকে দেখতেই ফারা উৎসুক দৃষ্টিতে তাকাতেই দেখলো আদিত্য ব্যালকনির দড়িতে কাল রাতের পরিহিত তার আর নন্দিনীর ড্রেসগুলো ধুয়ে পানি নিংড়ে টান টান করে মেলে দিচ্ছে, সাথে নন্দিনীর গোপন বস্ত্রগুলো। তা দেখতেই ফারা ফুপিয়ে কেঁদে উঠল। আদিত্য ভাবলো এবার যদি ফারার মাথা থেকে তার ভূত নেমে মানে বিয়েটা করে নেয়। এরপর দ্রুত রুমে এসে প্রাতকালে সালাত আদায় করে কিছুক্ষণ ঘুমিয়ে সকাল 9টা বাজতে নন্দিনীকে ডেকে তুলে দিয়ে টাওয়াল হাতে ধরিয়ে দিয়েই বলল, শাওয়ার নিয়ে আসো ফাস্ট। নন্দিনী ঘুম ঘুম কণ্ঠে বলল, শাওয়ার নেওয়ার মতো কিছু হয়েছে? তারপরও নেবে, যাও, কোনো প্রশ্ন নয়। নন্দিনী ঘুম ঘুম চোখ জোড়া বন্ধ করে বসে রইল। আদিত্য ধমকে উঠে বলল, কি হলো, যাও। কি ঠান্ডা পড়েছে দেখেছেন, না নিলে হয় না? এখন থেকে প্রতিদিন ভোরেই শাওয়ার নিতে হবে, অভ্যাস করো, যাও কুইক, কোনো এক্সকিউজ দেখাবে না। নন্দিনী বিরক্তিকর দৃষ্টিপাত করলো। বিড়বিড় করে আদিত্যের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতে চটকাতে টাওয়াল নিয়ে চলে গেল। ঘড়ির কাঁটায় সকাল প্রায় 9:30। চৌধুরী পরিবারের সকলেই ব্রেকফাস্ট করতে বসেছে। ফারাও আছে, সে তার বাবা মায়ের মাঝখানে বসেছে। আদিত্য, ফারাবি আর আয়মান একসাথে বসেছে। মনোযোগ দিয়ে তারা ব্রেডের ওপর চামচ দিয়ে পিনাট বাটার লাগাচ্ছে খাওয়ার জন্য। অদিতি নন্দিনীকে নিয়ে ব্রেকফাস্ট করতে এলো। ফাল্গুনিও সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের পেছনে পেছনে এলো। নন্দিনীকে দেখতেই আফসানা চৌধুরী মৃদু হেসে উঠে 2 হাত বাড়িয়ে দিতেই নন্দিনী 2 হাতে ওনার গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং আন্টি, আই মিস ইউ। গুড মর্নিং মামুনি, আমিও মিস করছি তোমাকে। তা ঘুম ভালো হয়েছে আমার মেয়েটার? শুনেছি রাতে মাথা ব্যথা উঠেছিল। মাথা ব্যথা কমেছে? নন্দিনী মাথা নাড়ালো। আহসান সাহেব বললেন, গুড মর্নিং বারবিডাল, মিস ইউ। গুড মর্নিং আঙ্কেল, আই লাভ ইউ। বলে পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরলো ওনার গলা। আহসান সাহেব মুচকে হাসলেন। ওনার মাঝে মধ্যে মনে হয় নন্দিনী ওনার আরেকটা মেয়ে, খুব সহজে মিশে যায় ওনাদের সাথে। আহসান সাহেব আর নবাব সাহেব দুজন 2 ব্যক্তি, এটা নন্দিনীর মনেই হয় না। স্ত্রীকে বললেন, কই গো আফসানা, চেঁচাচ্ছেন কেন? ব্রেকফাস্ট করার আগে গরম জলে লেবু আর মধু মিশিয়ে আমার মেয়েটাকে দাও। দিচ্ছি। তানভি আর রায়হানকে দেখতে না পেয়ে নন্দিনী হঠাৎ ওনার গলা ছেড়ে তানভিকে ডাকতে যেতে নিতেই অদিতি বলল, কই যাস নন্দু? তানভি আর রায়হান ভাইয়া ব্রেকফাস্ট করবে না? ওরা তো বাসায় চলে গেছে, তুই আব্বুর সাথে ব্রেকফাস্ট করতে বস। নন্দিনীর মন খারাপ হয়ে গেল। কখন গেছে? বহু সকালে। আদিত্য এতক্ষণ লক্ষ্য করেনি নন্দিনীকে। হঠাৎ চোখ পড়তে মেজাজ বিগড়ে গেল। ফারাবি, আয়মান সহ সবাই নন্দিনীর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে। মেয়েটা আজও হাঁটু অব্দি একটা ফ্রক পরেছে। আহসান সাহেব যে মাত্রই বললেন বারবিটল, আসলে মিথ্যা নয়, ঠিক নন্দিনীকে বারবিটলের মতোই লাগছে। আদিত্য ভাবলো মেয়েটা কি সারাদিন এইসব পরে বাসায় থাকে? যখনই দেখে তখনই হয়তো স্কার্ট, না হয় হাঁটু অব্দি ফ্রক। আচ্ছা, বড়লোকের মেয়ে হয়েছে বলে কি এরকম ড্রেস আপ পরে বারবিটল সেজে থাকতে হবে?
তা আদিত্যের জানা নেই। তার বোন অদিতি আর ফাল্গুনি কখনো এরকম ড্রেস আপে থাকে না, খুব শালীনভাবে থাকে। তানভীও শালীনভাবে চলাফেরা করে। ফারা আবার এমনটা করতো আগে, বেশিরভাগ তার সামনেই। এজন্য কয়েকদিন গালে আর মাথায় কষিয়ে থাপ্পড় মেরেছিল, সেই থেকে এখন আর পরে না। আচ্ছা, নন্দিনীকেও কি এমন করে কষিয়ে থাপ্পড় মারতে হবে এরকম ড্রেস আপ ফলো করার জন্য? আদিত্য ভেবে পেল না। খরসান চোয়ালদয় শক্ত করে কিছু বলতে নেবে আফসানা চৌধুরী চোখ রাঙালেন ছেলেকে। মিষ্টি হেসে নন্দিনীর হাত ধরে বললেন, তুমি একটু আমার সাথে এসো নন্দিনী, সারপ্রাইজ রয়েছে। বলেই তিনি চেয়ার ছেড়ে দ্রুত নন্দিনীর হাত ধরে নিয়ে গেলেন ওনাদের রুমে। আদিত্য আগুন চোখে তাকিয়ে রইল সেই দিকে। নন্দিনীকে বললেন, তুমি ফ্রক পরতে খুব পছন্দ করো? নন্দিনী মাথা নেড়ে বলল, জি আন্টি। সবসময়ই পরো? জি আন্টি, আমি এতে কমফোর্ট ফিল করি। ও আচ্ছা, তোমার ড্রেসগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ আন্টি। তোমার শপিং করে কে? আব্বু আম্মু দুজনেই। ও, তোমার জন্য একটা গিফট আছে, দেখবে? দেখবো। অদিতি? অদিতি এসে বলল, তুমি এখন নন্দিনীকে লুকিয়ে লুকিয়ে গিফট দিচ্ছ আম্মু? আমি দেখবো বলে, তাই না? আচ্ছা, আমি কি দোষ করলাম বলো তো আম্মু? তোকে প্রতিদিন দিতে হবে কেন? ও, আমি তো এখন আর কেউ না, তোমার ছেলের বউ। অদিতি, চুপ করবে? বলতে বলতেই তিনি আলমারি থেকে একটা শাড়ি বের করে নন্দিনীকে বললেন, তুমি শাড়ি পছন্দ করো নন্দিনী? জি আন্টি। এটা কেমন দেখো তো। ওয়াও, খুব সুন্দর আন্টি। রাগ করার ভান করে বললেন, এই মেয়ে, আমি তোমার আন্টি হই, কথায় কথায় আন্টি ডাকছো কেন? নন্দিনী মৃদু হাসলো। এখন থেকে সবসময় আমাকে আম্মু বলে ডাকবে, বুঝেছো? সময় লাগবে আন্টি। আবারও আন্টি? দেখো মেয়ের কাণ্ড। নন্দিনী মাথা নুয়ে লাজুক হাসলো। আচ্ছা, দিলাম সময়, এরপর থেকে আর আন্টি শুনলেই খবর আছে বলে দিলাম মেয়ে। অদিতি বলল, আরে আম্মু কিসের? নন্দু, তুই বল। ও শাশুড়ি, ও শাশুড়ি, ঠিক এইভাবেই ডাকবি। আমিও আমার শাশুড়িকে কথায় কথায় রাখবো, ওই শাশুড়ি, ওই শাশুড়ি। আফসানা চৌধুরী এবার একটু শব্দ করে হেসে উঠে ব্লাউজ আর পেটিকট দিয়ে বললেন, এটা পরে এসো। অদিতি মাকে বলল, তুমি এত দামি শাড়ি দিচ্ছ নন্দুকে, আমাকে দিবা না আম্মু? আমি তোকে কেন দেব? অদিতি কপাল কুঁচকে বলল, তো কে দিবে? তোকে তোর শাশুড়ি দেবে, তার থেকে খুঁজে নিস। তুমি এখন থেকে হিসেবেই হয়ে গেছো, তাই না? নন্দিনী ওয়াশরুমে ঢুকে পড়ে এলো। আফসানা চৌধুরী শাড়ি পরাতে নিয়ে দেখলেন চুলগুলো ভেজা, টুপটুপ করে পানি পড়ছে। ঠিকমতো চুল মোছেনি। তিনি সন্তুষ্ট হয়ে মৃদু হাসলেন। মনটা প্রফুল্লতায় ছেয়ে গেল। ভাবলেন, যাক, ছেলের সুমতি হয়েছে এবার। তিনি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিলেন। অদিতি অবাক হয়ে বলল, তুমি এখন চুলও শুকিয়ে দিচ্ছ আম্মু? তো কি হয়েছে? আমাকে কখনো দিয়েছো? তোর কি হাত পা নেই? হাত পা সবই আছে, কিন্তু তোমার মতো একটা শাশুড়ি নেই। একটা বানিয়ে নে, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে সেই কবেই। বানাবো কিভাবে? নন্দর মতো সেই কপাল তো আর আমার নেই আম্মু। এই দেখো, 4 আঙ্গুলের কপালে আর একটুও জায়গা নেই। তো এক কাজ কর, সবগুলো চুল ন্যাড়া করে কপালটা বড় বানিয়ে ফেলি, কি বলিস? আম্মু তুমিও না। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। আর কিছু না বলে মেরুন রঙের একটি তসর কাতান শাড়ি পরিয়ে দিলেন নন্দিনীকে। শাড়ি পরিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, কার নজর না লাগুক। অদিতি বলল, সুন্দর তো লাগবেই, দেখতে হবে না শাড়ি পরিয়েছে কে। আফসানা চৌধুরী মুচকি হেসে আলমারি খুলে একটি বক্স বের করলেন। নন্দিনী আর অদিতি উৎসুক হলেন। বক্স খুলতেই খুব সুন্দর এবং নজর কাড়া একজোড়া ডায়মন্ডের ইয়াররিং আর একখানি পেন্ডেন্ট বেরিয়ে এলো। তিনি নিজ হাতে পরিয়ে দিয়ে মুগ্ধ চোখে তাকালেন। শুধু শাড়ি আর হালকা গয়নায় নন্দিনীর সৌন্দর্য ফুটে উঠেছে। কোনো কৃত্রিম সাজসজ্জা কিংবা প্রসাধনী নেই মুখে, তবু এই ন্যাচারাল লুকে অনন্য এবং মিষ্টি লাগছে। বললেন, মাশাআল্লাহ। অদিতি বলল, শুধু তোমার মেয়েকে দিলে হবে আম্মু, আমাকে দিবে না? না, আজকের পর থেকে তোকে আর কিচ্ছু দিব না। অদিতি বিলাপ করে বলল। নন্দিনী আমার সব আদর নিয়ে গেল। ফাল্গুনি এসে বলল, গন্ডারের মতো চেঁচাচ্ছিস কেন? তোর গলা এমন কেন? ঠিক যেন একটা মোটা সোটা গন্ডার চেঁচাচ্ছে। আমি তো ভয় পেয়ে চলে এলাম গন্ডার দেখতে।
আর বলিস না, আমার সব আদর ভাগ হয়ে গেল ওই নন্দুর জন্য, শুধু এই নন্দুরই জন্য। এখন আমি কি করব? তুই তো দেখতেছি পুরাই হিংসুক হয়ে গেলি। আফসানা চৌধুরী বিরক্তিকর দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। অদিতি বলল, নয়তো ননদ ননদ ফিলিংস পাবো না ফাল্গুন, তাই হিংসু হওয়ার ট্রাই করছি। আফসানা চৌধুরী এবার হেসে ফেললেন। মেয়েটা সত্যিই পাগল। তিনি আলমারি খুলে আরেকটি বক্স বের করে খুলে একটি সেম ডিজাইনের হার বের করলেন। সেই ডিজাইনের হার তিনি অর্ডার দিয়ে 6খানা বানিয়ে রেখেছেন, নিজের ছেলে মেয়ে এবং ছেলের বউ এবং আফরোজা চৌধুরীর ছেলে মেয়ে এবং বউদের জন্য। অদিতিকে বললেন, এটা তোর। নন্দিনীকে পরিয়ে দিলে আমাকে দিবে না, নাকি আমি তোমার কেউ না, পর হয়ে গেলাম? আফসানা চৌধুরী বিরক্তিকর দৃষ্টিতে তাকে নিজ হাতে পরিয়ে দিলেন মেয়েকে। মেয়েটা ইচ্ছে করে জ্বালাচ্ছে এটা তিনি বুঝেন। ফাল্গুনিও তাকিয়ে রইল। আফসানা চৌধুরীর মন নরম হয়ে এলো ফাল্গুনির চোখ মুখ ফোলা দেখে। শুধু কিছু জিজ্ঞেস না করে মৃদু হেসে ফাল্গুনিকেও ইয়াররিং এবং একখানি পেন্ডেন্ট পরিয়ে দিলেন। অজান্তেই ফাল্গুনির মুখেও হাসি ফুটল। আফসানা চৌধুরী মনে মনে ভীষণ খুশি হলেন। মেয়েকে বললেন, কারো আদর ভাগ হয়নি, আমি সবাইকে সমান সমান চোখে দেখি। আর শোন, আজ থেকে তোকে আদর করা কমিয়ে দিব। তোর বাবাকেও বলবো তোকে যাতে আদর না করে, আদরে বাদর হয়ে গেছিস। বললেই হলো। হবে। তোমার আদর লাগবে না, আমার আব্বু আদর করলেই হবে। সেটাও আর করতে দিব না। একটা রিস্কাওয়ালা খুঁজে তোকে দ্রুত বিয়ে দিয়ে দিব, ব্যাস। রিক্সাওয়ালা মানে? তো কি? বিশিষ্ট বিজনেসম্যান আহসান চৌধুরী এবং আফসানা চৌধুরীর একমাত্র সুকন্যা ডক্টর আদিত্য চৌধুরীর একমাত্র বোন অদিতি চৌধুরীকে তুমি রিক্সাওয়ালা খুঁজে বিয়ে দেবে? আম্মু, রিক্সাওয়ালাও তোকে বিয়ে করবে না, রিজেক্ট করে চলে যাবে। এই শোনো, আমার এত খারাপ দিন এখনো আসেনি আম্মু। আর আমার বিয়ে হয়ে গেলে তোমার ছেলে বউগুলোকে জ্বালাবে কে শুনি? যাতে জ্বালাতে না পারিস সেই জন্যই সবার আগে তোকে বিয়ে দিয়ে আপদ বিদেয় করে দিব। তুমি আমাকে আপদ বলছো? বলেছি। ও, তার মানে তুমি আমাকে কুটনি ননদ ফিলিংস আনতে দেবে না আম্মু? না। এত স্বার্থপর হয়ে গেলে? হ্যাঁ। তা আমার এতগুলো ভাইয়ের জন্ম হয়ে লাভ কি হলো? তাদের বউকে জ্বালাতেই পারবো না, জীবনটাই তো বৃথা। যেই সংসারে ঝামেলা করবে তাকেই সবার আগে বিদেয় করে দেব, সোজা কথা। এবার সে পেটের মেয়ে হলেও আমার সংসারে আগে শান্তি থাকা জরুরি। পেঁচাল কেচালে আমি নাই, বয়স হয়ে গেছে। তোমার ছেলেরা বিয়ে না করতেই তুমি দেখছি বদলে গেছো। এখনই ছেলের বউদের জন্য এত টান? এখন থেকে প্র্যাকটিস করছি ভালো শাশুড়ি হবার। টান তো হবেই, আমার পেটের ছেলের বউ বলে কথা। মেয়ে আর ছেলের বউ আলাদা নাকি? দুজনেই আমার কাছে সমান সমান। আর আমি নিজের মেয়ে আরেকজনকে দিয়ে আর একজনের মেয়ে নিজের মেয়ে বানিয়ে নিয়ে আসবো, তাহলে অন্য চোখে দেখবো কেন? এতটাও নির্বোধ আমি নই। অদিতি খুব খুশি হলো মনে মনে। তার মা অন্য শাশুড়ি মায়েদের মতো কখনোই হবে না। রাগ হওয়ার ভান করে বলল, হয়েছে আম্মু, তোমার সাথে আর পারবো না, মাফ চাই। তোমার মতো একটা শাশুড়ি যেতে আমার কপালেও যদি এটুকু দোয়া করি আম্মু, প্লিজ। এখন থেকে যত পারিস আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নে। তার মানে এখন থেকে তুমি আমার জন্য দোয়া করবে না? যার ভাগ্য তাকেই আল্লাহর কাছে খুঁজে চেয়ে নিতে হয়, কারণ যার যার ভাগ্যের চাকা ঘুরানোর মালিক আল্লাহ। টেবিলে আসতেই সবার চোখ ছানা বড়া, তবে কেউ কিছু বলল না। আদিত্য এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। শাড়ি পরাতে এখন বউ বউ লাগছে। এতক্ষণ কি পরেছিল মেয়েটা? চোখের সামনে ভাসতেই তো মাথায় রক্ত উঠে যায়। ফারাবি আর আইমান তখন কিভাবে ডাব ডাব করে তাকিয়ে রয়েছিল। ছি! আর চোখে আদিত্য আবারও তাকালো। মেরুন কালারের শাড়ি প্রিয়তমার পরনে, অথচ এই কালারটাও আদিত্যের বড্ড অপছন্দের। কিন্তু তার অপছন্দের কালারগুলো নন্দিনীর পছন্দ এবং নন্দিনীর গায়ে খুব করে মানিয়ে যায়। আফরোজা চৌধুরী অবাক হয়ে বললেন, আপা, এই শাড়ি না আদিত্যের বউয়ের জন্য গত সপ্তাহে কিনেছিলে? হ্যাঁ। নন্দিনীর পরনে যে? আমি পরিয়ে দিয়েছি। নন্দিনীকে কেমন লাগছে আফরোজা? দারুণ, কিন্তু আদিত্যের বউয়ের জন্য কিনে নন্দিনীকে দিলে যে? ইচ্ছে করলো, আমার মনে হচ্ছে শাড়িটা নন্দিনীকেই মানাবে, তাই দিলাম। আফরোজা চৌধুরী ব্যাপারটা
ইজি ভাবে নিলেন না, কারণ এই শাড়িটা তার আপন বোন কাউকে স্পর্শ করতে দেয়নি, খুব যত্ন করে তুলে রেখেছিল। এটা নাকি বড় ছেলের বউয়ের জন্য, তাহলে নন্দিনীকে হঠাৎ দিয়ে দিল কিভাবে সম্ভব? শুধু তাই নয়, এই তো একটু আগে আদিত্যের রুম থেকে নন্দিনীকে বুক থেকে হাঁটু অব্দি একটা সাদা টাওয়াল পেঁচিয়ে বের হতেও দেখেছিলেন তিনি। ঘটনাটা ঠিক কি বুঝে উঠতে পারছেন না। আদিত্যকেও চুপচাপ দেখাচ্ছে, আর চোখে তাকিয়ে দেখলেন নতুন গয়নাও শরীরে। এগুলো তো ছেলের বউদের জন্য আর মেয়েদের জন্য একসাথে বানিয়েছে তার বোনে, কারণ সবাইকে সেম ডিজাইন দিবে বলে। তাহলে অবাক হয়ে বললেন, নতুন গয়নাও সাথে যে, এগুলো তো ছেলের বউদের জন্য আপা। আমি দিয়েছি। অদিতি আর ফাল্গুনিরটাও কেমন হয়েছে দেখতো আফরোজা। তাকিয়ে দেখলেন সেম ডিজাইন, বললেন, ভালো হয়েছে। ফারার গলা দিয়ে আর খাবার নামলো না। প্রতিটি মুহূর্ত আর দৃশ্যের সাক্ষী সে। তার কাকিমা কিছু লুকাচ্ছে ফারা বুঝতে পারল। ফারা নীরবে চলে গেল তার রুমে। আফরোজা চৌধুরী উসখুস করে বললেন, ভাইজান, আপা আর ফারাবির আব্বু, তোমরা যদি কিছু মনে না করো তাহলে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আসান সাহেব গম্ভীর স্বরে বললেন, বলো। ভাইজান, কাল রাতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আফতাব সাহেব বললেন, কিসের সিদ্ধান্ত? আসলে আদিত্য, ফারাবি আর আয়মান তিনজনেরই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ফারাবির বয়সও কম নয়, আদিত্যের 1 বছরের ছোট। বলতে চাইছি, ফারাবির জন্য একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে ভাইজান। ফারাবির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করতে চাইছি বাবার সিদ্ধান্ত নিয়ে। আহসান সাহেব গম্ভীর হয়ে রইলেন। আফসানা চৌধুরী কফিতে চুমুক দিয়ে বললেন, ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তা মেয়েটা কে? তিনি মৃদু হেসে বললেন, তানভি। কথাটা শুনতেই সবাই চমকে উঠল। অদিতি আর ফাল্গুনি চমকে উঠে একে অপরের দিকে তাকালো। অদিতি ভীষণ খুশি হলো কাকিমনির ওপর। সকাল সকাল এমন সুসংবাদ পাবে সে ভাবতেও পারেনি। তিনি বললেন, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আপা। তানভি পছন্দ করার মতোই মেয়ে। হ্যাঁ আপা, মেয়েটা সব দিক দিয়েই পারফেক্ট। আহসান সাহেব কফিতে চুমুক দিয়ে নীরবতা ভেঙেই বললেন, তো প্রস্তাব পাঠিয়ে দাও ফারার বিয়ের পর। জি ভাইজান, তাই করব। ততদিনে মেয়েটাকে আরেকটু দেখো, শুনো। আজকালকার মেয়েদের আবার পছন্দ থাকে অন্যখানে। অদিতি অস্থির হয়ে বলল, তানভীর কোথাও পছন্দ নেই আব্বু, চোখ বন্ধ করে প্রস্তাব পাঠিয়ে দাও। তাহলে তো ভালো। ফারাবি বুঝতে পারছে না তানভিটা আবার কে, তাই সে নীরব রইল। তবে কাল বেশ কয়েকবার তানভি তানভি নামটা শুনেছিল, শতটা খেয়াল করেনি। আফতাব সাহেব বললেন, মেয়েটা তো সুন্দরী, ফারাবিকে পছন্দ হবে নাকি আফরোজা? আফরোজা চৌধুরী তেতে উঠে বললেন, আমার ছেলেকে পছন্দ না হওয়ার কোনো কারণ আছে? একজন বাবা হয়ে আপনি এসব কি বলছেন? ফারাবি তো শ্যামলা, স্বাস্থ্যবান, আর মেয়েটা সবকিছুতে পারফেক্ট। মেয়েটার হয়তো পছন্দ নাও হতে পারে। আমার এমন সোনার টুকরা ছেলে পাবে কোথায় ওই মেয়ে? আমার ছেলে একজন লয়ার, কারোর সাথে জীবনে জড়ায়নি। আমার ছেলের কোনো অতীত নেই, আর আপনি বলছেন পছন্দ হবে না? ওই মেয়ের জন্য প্রস্তাব রাখছি, এটাই তার 7 জন্মের ভাগ্য। বাবা মায়ের বাগবিতণ্ডা দেখে ফারাবি ভীষণ বিরক্ত হয়ে বলল, আব্বু আম্মু থামবে তোমরা? চুপ করো তুমি, বড়দের কথার মধ্যে তোমার কিসের কথা? ফারাবি অদিতিকে বলল, তানভিকে? কাল যে তোমার গায়ে কফি ঢেলে দিল ওইটা। মুহূর্তেই মনে পড়ে গেল আলকাত্রার ড্রাম বলা কথাটা। ফারাবির ভীষণ লজ্জা লাগলো। তার বাবজাটা শুনলে কি বলবে? হবু বউ এখন থেকেই তাকে আলকাত্রার ড্রাম বলে ডাকে। মাকে বলল, আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করবো না, জল্লাদ একটা। আফরোজা চৌধুরী আগুন গলায় বললেন, এই থামো তুমি, কাল কি করেছো মনে নেই? বলবো সবাইকে। ফারাবি আর কথা বলতে পারলো না। তার মা ভুল বুঝেছে, এটার জন্য হয়তো ওই ঝগড়ুটে মেয়েটার সাথে বিয়ে দিতে চাইছে। সে তো মরে গেলেও ওই চাশমেশ ঝগড়ুটে মেয়েটাকে বিয়ে করবে না। পরে দিন রাত 24 ঘন্টায় তাকে আলকাত্রার ড্রাম কথাটা শুনতে হবে, নুন থেকে চুন খসলে। সে এত রিস্ক কখনোই নেবে না। আদিত্য নীরবে এতক্ষণ সব শুনলো। কফিতে চুমুক দিয়ে নীরবতা ভেঙে বলল, রায়হানের সাথে তানভীর বিয়ে ঠিক হয়ে গেছে কাকিমণি। কাল রাতে বিয়ের কার্ড দিয়ে গেছে রায়হান। আকস্মিক বজ্রপাত হলো অদিতি, ফাল্গুনি আর আফরোজা চৌধুরীর মাথায়। তিনি হায় হায় করে উঠে বললেন, আদিত্য, তুমি এসব কি বলছো? এটাই সঠিক কাকিমণি, এ নিয়ে কথা না বলালে ভালো হয়। আফরোজা চৌধুরী মানতে পারলেন না। যেভাবেই হোক মেয়েটাকে ওনার চাই, না মেয়েটা সৌন্দর্যের জন্য নয়,
মেয়েটা অত্যন্ত কাজে কর্মে সবকিছুতে পটু, হাসি খুশি মিশুক এবং নীরব। এই বাসায় এসে তো সবকিছু নিজের বাসার মতো মনে করে হাতে হাতে কাজ করেছে, খুব সহজেই সবাইকে আপন করে নিয়েছে। ওনার ছেলে লয়ার, সারাদিন খিটখিটে মন মেজাজ নিয়ে বাসায় ফিরবে। মেয়েটার হাসি খুশি মিষ্টি মুখখানি আর গোছগাছ করা ছোট একটা পরিপাটি সুন্দর সংসার দেখলেই ছেলেটা সন্তুষ্ট হবে। তাছাড়া মেয়েটার মধ্যে সেই সব গুণ রয়েছে। আর কাল রাতে তো দুজনকে খুব বিব্রতকর অবস্থায় দেখেছেন, সেটা তো কাউকে বলা সম্ভব নয়। মনে মনে ভাবলেন ছেলেরও হয়তো মেয়েটাকে পছন্দ, কারণ কাল রাতে সাথে সাথে তিনি সিসিটিভি ফুটেজ চেক করেছেন। ফারাবির ডোরে কাউকে নক করতে দেখেননি, সেই সময়ের ফুটেজ নেই। কিন্তু তানভি হেঁটে আসতেই ফারাবি জোরপূর্বক টেনে এনেছে তাকে। এতটুকু দেখে তিনি শিওর হয়েছেন তানভি নির্দোষ, আর ভাবলেন ছেলে হয়তো মেয়েটাকে পছন্দ করেন। এখন তানভীর বিয়ের কথা শুনে কেমন যেন লাগছে। না, তিনি মানতে পারছেন না। ঠিক করলেন তানভীকে ব্ল্যাকমেল করবেন। একবার নন্দিনীকে পছন্দ করলেও শেষে জানা গেছে মেয়েটা এঙ্গেজড। আর এই সব শুনে নাহিদা শিকদারের মুখোমুখি হওয়া বিপজ্জনক। আবার ছেলেটা শ্যামলাও, তাই সরে এলেন। কিন্তু তানভীকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এমন মেয়ে হাতছাড়া হলে সমস্যা। ভাবলেন তানভীকে ব্ল্যাকমেল করে রায়হানের সাথে বিয়েটা আটকাবেন, যেভাবেই হোক। রাত 8টা, শহরের স্বনামধন্য একটা কনভেনশন সেন্টারে মেহরাব আর ফারার বিয়ের আয়োজন করা হয়েছে। লাল টুকটুকে বধূ বেশে স্টেজে বসে রয়েছে ফারা। বর বেশি একটু আগে এলো মেহরাব, গায়ে তার অফ হোয়াইট কালারের শেরওয়ানি, কলারে সূক্ষ্ম কারুকার্যের নিখুঁত নিগুড়ো নিপুণতা। শেরওয়ানির সাথে ম্যাচিং করে গোল্ডেন কালারের আভিজাত্য পাকড়িতে চোখ ধাঁধানো সুন্দর লাগছে মেহরাবকে। চোখে আজ নতুন চিকন ফ্রেমের চশমা, হাতে নিউ ব্র্যান্ডেড ওয়াচ, সব মিলিয়ে মেহরাবকে দারুণ লাগছে। তাকে ফারার পাশে বসানো হয়েছে। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে ফারার দিকে তাকালো। ভারী সাজে ফারাকে ভীষণ দারুণ লাগছে। ঠিক চাইনিজ মেয়েদের মতোই ফারা সুন্দর এবং দেখতেও চাইনিজ মেয়েদের মতোই লাগে। কিন্তু মেহরাবের মন টানছে না। মেহরাব চোখ সরিয়ে নিল। হঠাৎ চোখ পড়ল সামান্য দূরে। নবাব সাহেব এবং নাহিদা শিকদার এসেছেন সবে মাত্র। ওনাদের পেছনে বেশ কয়েকজন বডিগার্ড সহ পলিটিক্সে আরো বেশ কয়েকজন বড়সড় ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এবং সেই সাথে মেহরাবের বাবা মা এবং আদিত্য ও ফারাবির মা বাবা। ওনারা সবাই শাহনওয়াজ নবাব সাহেব এবং নাহিদা শিকদারকে অভিনন্দন জানিয়ে কুশলাদি বিনিময় করছেন। মায়ের হাত ধরে থাকা বারবিটলের মতো দেখতে নন্দিনী বেবি পিঙ্ক কালারের কারুকার্যময়ী লেহেঙ্গা তুলে খুব কষ্ট করে হাঁটছে। মেয়েটাকে ঠিক এখন বড়সড় একটা বারবিটলের মতো লাগছে। নন্দিনীকে দেখতে অদিতি, ফাল্গুনি আর তানভি দৌড়ে এসে জড়িয়ে ধরলো। রায়হান মেহরাবের পাশে বসে আছে, হাতে ফোন থাকলেও মনোযোগ খয়েরি কালারের কারুকার্যময়ী লেহেঙ্গা পরিহিত অদিতির দিকে। না চাইতেও মেহরাবের চোখ জোড়া বারবার চলে যাচ্ছে মেরুন কালারের লেহেঙ্গা পরা মেয়েটার দিকে। মেহরাব তাচ্ছিল্য করলো নিজেকে। জীবনটা যদি রঙিন না হতো তাহলে সে কি এই বয়সে মেরুন কালারের লেহেঙ্গা পরা মেয়েটার প্রেমে পড়তো? রায়হানের চোখে ধরা পড়তে মেহরাব বিব্রত বোধ করলো। কোনোই দিয়ে মেহরাবের পেটে জোরে সরেই একটা গুঁতো মেরে বলল, এটা কি ঠিক? কোনটা? তোর বউ ওদিকে, ওইদিকে না। মেহরাব নিরলস কণ্ঠে বলল, জানি। জানলে বউ রেখে হবু শালিকার দিকে নজর কেন? মেহরাব আমতা আমতা করলো। রায়হান দাঁত মুখ পেশে বলল, শালা, আরো আগে বললি না কেন? এখন কাহিনী করস। মেহরাব কিছু বলতে পারলো না। রায়হান বলল, শালা, আজ তুই বেঁচে গেলি বিয়ের দিন দেখে, নয়তো মাথায় কয়েকটা চাটি খেতি। মাফ করলাম তোরে। তুই তো আজীবন আমার মাথায় চাটি মেরে মেরে অর্ধেক জ্ঞান বুদ্ধি বের করে দিয়েছিস। আচ্ছা, এই জন্যই বুঝি তোর বুদ্ধি লোপ পেয়েছে। হ্যাঁ, ও এই জন্যই বউ রেখে হবু শালিকার দিকে নজর গেছে, তাই না? এই দিনও দেখতে হলো। মেহরাব আর কথা বলতে পারলো না। একে তো ইজ্জত যাবে, দ্বিতীয়ত তার মন ভালো নেই, তৃতীয়ত আবার কখন না জানি ভরা অনুষ্ঠানে এই রায়হানটা তার মাথায় চাটি মেরে বসে। রায়হানের উপর বিশ্বাস নেই। রায়হান বলল, শালা, চোখ সামলে বসে থাক, একটা সিগারেট খেয়ে আসি। উল্টাপাল্টা কিছু করলে তোর চোখ খুলে নেব। বলে আদিত্য আর ফারাবিকে সামনে দেখে টেনে নিয়ে চলে গেল। মেহরাব উদাস নয়নে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। একটা দীর্ঘশ্বাস ফেলল। পরিবারের দিকে তাকালে নিজের স্বপ্নগুলো শেষ, আবার নিজের দিকে তাকালে পরিবারের মান সম্মান সব শেষ। ওরা তিনজনে সুযোগ করে এক জায়গায় দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগলো। অতিথিরা চারজনে হাসতে হাসতে এইদিকে আসতেই আদিত্য সিগারেটের লম্বা একটা টান দিল। চোখ পড়ল নন্দিনীর দিকে। আদিত্য বুঝতে পারলো না বিয়েটা কার, ফারার নাকি নন্দিনীর, নাকি এই চার রমণীর। কি গর্জিয়াস সাজ দিয়েছে, মানে হয় এসবের।
আদিত্য প্রেয়সীর দিকে মোহাবিষ্ট নয়নে তাকিয়ে আবারও লম্বা একটা টান দিল সিগারেটে। রায়হান বলল, ডুবে যাবে তো, অত তাকাই না দোস্ত। আদিত্য সিগারেটে লম্বা আরেকটা টান দিয়ে ধোঁয়া উড়িয়েই বলল, ডুবে তো সে কবে গেছে, তার মায়াভরা চোখের গাঢ় সবুজ কাজলে। নতুন করে ডুবে যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই দোস্ত। হঠাৎ কয়েকটা ছেলে এসে ওদের সাথে কথা বলতে লাগলো। অদিতি, নন্দিনী, ফাল্গুনী আর তানভি ওরা হেসে হেসে কথা বলতে লাগলো ওদের সাথে। আদিত্যের চোয়াল শক্ত হলো। এত হেসে হেসে কথা বলতে হবে কেন? কই তার সামনে এলে তো হাসে না, শুধু ন্যাকামি করে কাঁদে, ভয় পায়। আজ এর একটা বিহিত করেই ছাড়বে। আদিত্য সিগারেটের শেষ টান দিয়ে পায়ের তলায় বেশি নন্দিনীর দিকে এগিয়ে গেল। আদিত্যকে দেখতেই নন্দিনীর হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে গেল। আদিত্য কিছু না বলেই টান দিয়ে নন্দিনীকে একটা রুমে ঢুকিয়ে নতুন একটা সিগারেট ধরিয়ে বলল, বিয়েটা কার? নন্দিনী কাঁচুমাচু করলো। আদিত্য ফের আর একটা টান দিয়ে মুখের ওপর ধোঁয়া ছেড়ে বলল, এত সাজগোজে কি প্রয়োজন ছিল? নন্দিনী কাঁচতে কাঁচতেই বলল, আমার কিছুই তো আপনার পছন্দ হয় না। লেহেঙ্গা পরে আজও বরবিডল সাজার কি খুব দরকার ছিল? বারবিডল ফ্রক পরে লেহেঙ্গা পরে না। তুমি সবসময় আমার চোখে বরবিডল। আমি তো আপনার আরো কত কি হই সিগারেট খোর ডক্টর সাহেব। সিগারেট খোর বলায় আদিত্য কি রাগলো? মোটেও না, বরং কাঁচতে কাঁচতে লাল হয়ে যাওয়া প্রেয়সীর দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। আকস্মিক হ্যাঁচকা টান দিয়ে বুকের উপর ফেলে এক হাতে লেপ্টে ধরল নন্দিনীকে। মুহূর্তেই ঘন ভারী উষ্ণ নিঃশ্বাস ঘাড়ে অনুভূত হলো নন্দিনীর। আদিত্য নন্দিনীর ছোট ছোট চুলগুলোতে সময় নিয়ে চুমু খেয়ে পায়ের তলায় সিগারেট পিষে প্রেয়সীর মুখখানি আজলায় তুলতেই দেখলো আজ মায়াভরা চোখ জোড়ায় গাঢ় সবুজ কাজল দেয়া, অথচ এই সবুজ রং আদিত্যের ভীষণ অপছন্দের। কিন্তু নন্দিনীর মায়াভরা চোখ জোড়ায় কি সুন্দর সবুজ রঙের কাজল ফুটে রয়েছে। অসংখ্য কবি সাহিত্যিকরা কালো কাজল দিয়ে কবিতা লেখে, কিন্তু কেউ সবুজ নীল বা সাদা রঙের কাজল দিয়ে কবিতা লিখে নাই। আদিত্যের ভীষণ ইচ্ছে করছে প্রেয়সীকে তার সামনে বসিয়ে চোখ জোড়ার দিকে তাকিয়ে তার জন্য আস্ত একটা সবুজ রঙের কাজলের কবিতা লিখতে। কিন্তু সে তো ডক্টর, তার দ্বারা কবিতা লেখা আদৌ কি সম্ভব? আদিত্য নন্দিনীর কপালে, গালে, চোখের পাতায় কোমল চুমু খেয়ে বলল, ভালোবাসা প্রিয়তমা। রায়হান সিগারেটে এক টান দিয়ে তানভীকে ডাকলো। তানভী যেতেই বলল, এখানে কি করছিস? এমনিতেই এলাম। অদিতি রায়হানের সাথে তানভীকে দেখতেই জেলাস ফিল করলো। নারীরা নাকি কখনো তার প্রিয় পুরুষের পাশে অন্য নারীকে সহ্য করতে পারে না। অদিতিরও হলো তাই। বিক্ষিপ্ত মনটাকে সামলে ওরা দুজনের এদিকটাই এসে রায়হানকে শুনিয়ে শুনিয়ে বলল, জানিস ফাগুন, হুমায়ুন আহমেদ ঠিকই বলেছে। কি? পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কেন? কেন আবার কখন কিসে মুখ দেয় ঠিক বলা যায় না, তাই। আসলেই ঠিক বলেছিস। রায়হান ফুঁসে উঠল। কথাটা তাকে ইঙ্গিত করে বলেছে, তবে প্রত্যুত্তর করলো না। তানভীকে বলল, তানভি, বখাটে মেয়েদের মতো ঘোরাঘুরি করছিস কেন? এটা যে অদিতিকে বলেছে অদিতি বুঝতে পারলো। অদিতি রায়হানের পেটে গুঁতো দিয়ে বলল, মিস্টার অভদ্র, বকাটে কাকে বলছেন? এই অভদ্র মেয়ে তুমি হুমায়ুন আহমেদের কথাও কাকে বললে? আপনাকে না? আমিও কাউকে না। ফারাবি আর তানভীর চোখে চোখ পড়ল। তানভী দেখলো স্যুট প্যান্ট পরে একেবারে সেজেগুজে বাবুটি হয়ে এসেছে ফারাবি। কাল রাতের ঘটনা মনে পড়তে বুক ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলল, কোথাও যেন শুনেছিলাম আলকাত্রার ড্রামদের শীত একটু বেশিই লাগে। ফারাবিও সাথে সাথে উত্তর দিল, কারণ আমাদের রূপের গরম নাই। তানভী তেতে উঠেই বলল, এই যে আলকাত্রার ড্রাম, আমি আপনাকে কিছু বলেছি? আলকাতরা ড্রাম বলে তো তুমি আমাকেই ডাকো, তার মানে আমাকেই বলছো কথাটা? ও, তার মানে স্বীকার করছেন আপনি আলকাত্রার ড্রাম? তুমিও একটা নাক বোঝাবে। আমি নাক বোসামি মানে? আয়নায় দেখো। আপনি নিজেকে দেখেন, একে তো আলকাত্রার মতো, আবার এক গাদা স্যুট প্যান্ট পরে এসেছেন। আলকাত্রা আলকাত্রাই, আলকাত্রা কখনো দুধের মতো সুন্দর হয় না। ওই শোনো নাক বোঝাবে, চকচক করিলেই সোনা হয় না। এখন আমাকে ছাই ওড়াতে হবে? দরকার পড়লে তাই। আপনাকে নিয়ে ওড়াবো, রাজি আছেন? বই গেছে আবার। রায়হান অদিতির সাথে কথায় না পেরে চলে যেতে নিতেই অদিতির সামনে এসে দাঁড়ালো। এই মেয়ে, কি সমস্যা? কাল দেখলাম ভালোবাসা উতলে উঠেছে,
আজ আমাকে দেখে এমন ভান করছেন কেন? পথ ছাড়ো। না ছাড়লে কি করবেন? রায়হান ইগনোর করে চলে যেতে নিতেই অদিতি চশমা টেনে নিল। রায়হান চোখে দেখতে না পেয়ে ওয়ালের সাথে খুব জোরে সরে কপালে ব্যথা পেল। অদিতি খিলখিল করে হেসে উঠল। রায়হান এবার বিরক্তিকর ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে বলল, চশমা দাও। সরি বলেন কালকের ঘটনার জন্য। বলবো না। তাহলে চশমাও দেবো না। মাথা গরম করো না অদিতি, চশমা দাও, চোখে ঝাপসা দেখছি। তাতে আমার কি? রায়হান সে যেদিকে যাচ্ছে সেদিকেই কপালে ব্যথা পাচ্ছে। অদিতি খুব মজা পেল, বলল, কালকের পানিশমেন্ট। রায়হান চোয়াল শক্ত করলো। অদিতি রায়হানের গালগুলো টেনে দিয়েই বলল, মিস্টার অভদ্র, হাবাগোবা, আলাভোলা, সিগারেটখোর, পরিবেশ দূষণকারী, বজ্জাত ডাক্তার। রায়হান অদিতিকে ধরার চেষ্টা করলো। অদিতি সরে যেতেই রায়হান উষ্ঠা খেয়ে নিচে পড়ে গেল। অদিতি আবারও খিলখিল করে হাসলো। রায়হানের হাত ধরে টেনে তুলে আবারও গালগুলো টিপে দিয়ে চোখের মধ্যে চশমাটা পরিয়ে দিয়ে সরে আসতেই রায়হান শক্ত হাতে ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলে বলল, বেশি বার বেড়েছ। আপনার জন্য। রায়হান ছেড়ে দিয়ে চলে যেতে নিলে অদিতি কলারে হ্যাঁচকা টান দিয়ে রায়হানের কানে ফিসফিস করে বলল, এত দেমাগ ভালো নয় মিস্টার পরিবেশ দূষণকারী। ছাড়ো। যতদিন না আপনার বাড়ির ছাদে নিজের শাড়ি শুকাতে না পারছি ততদিন হাল ছাড়বো না মিস্টার অভদ্র। রায়হানের কান গরম হয়ে গেল। লাভ নেই। দেখা যাবে। রায়হান আর কিছু না বলে তানভীর হাত টেনে ধরে চলে গেল। রায়হানের সাথে তানভীরকে দেখতে আফরোজা চৌধুরীর মেজাজ খারাপ হলো। নিজেকে শান্ত রেখে হাসি মুখে তানভীরকে বললেন, তানভীর জি, কেমন আছো? তানভীর সালাম দিয়ে বলল, ভালো আছি। তোমাকে ফাল্গুনি ডাকছে। ওদের কাছ থেকে তো সবে এলাম আন্টি। আফরোজা চৌধুরী আমতা আমতা করে বললেন, আমি তো জানি না, আমাকে সবে বললো। আচ্ছা, আমি কল দিয়ে দেখছি। আরে বাবা, এখান থেকে এখানে কল দিতে হবে কেন? আজব মেয়ে। বলেই টেনে নিয়ে গেলেন ওয়াশরুমে। জোর বন্ধ করে বললেন, রায়হানের সাথে এত মিশামিশি কেন তোমার? আশ্চর্য ব্যাপার, আপনি সব কথা বলার কি? আনম্যারিড একটা মেয়ে আনম্যারিড একটা ছেলের সাথে এইভাবে গায়ে পড়ে মিশামিশি করছো, কিছু বলে না তোমার পরিবার? তানভীর মেজাজ খারাপ হলো। মহিলা ভাবে কি নিজেকে, বলল, রায়হান ভাইয়া আমার ফিয়ন্সে, তার সাথে কি করব না করব সেটা দেখার জন্য আমাদের ফ্যামিলি রয়েছে আন্টি, আপনি না দেখলেও হবে। তুমি আমার ছেলের সাথে কাল রাতে নোংরামি করে এখন রায়হানকে বিয়ে করে ওর জীবন নষ্ট করতে চাইছো? ছি ছি ছি, তোমাকে কত ভালো জানতাম মেয়ে। মুখ সামলে কথা বলুন আন্টি। তুমি যে আমার ছেলের ঘরে রাত দুপুরে ঢুকেছো সেটার ফুটেজ আছে আমার কাছে, তোমার বাবা মাকে দেখাবো? দেখান, তাতে আমার কি? তুমি যে আমার ছেলের বেডরুমে শুয়ে ছি ছি, সব ফুটেজে দেখেছি। তানভীর কিছু বলতে পারলো না। আফরোজা চৌধুরী আরেকটু রসিয়ে রসিয়ে বললেন, তোমার এই সব নোংরামি কথা জানলে এখন কোনো মেয়ে আমার ছেলেকে বিয়ে করতে চাইবে না। কি বলতে চান আপনি? কিছু বলার নেই, জাস্ট তোমাকে তোমার কৃতকর্মের কথা মনে করিয়ে দিলাম। বলেই বাঁকা হেসে বেরিয়ে স্টেজের দিকে আসতে ফারা উসখুস করে বলল, আম্মু, আমি ওয়াশরুমে যাব। কেন? এমার্জেন্সি প্রয়োজন আম্মু। আফরোজা চৌধুরী মেয়েকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। ওনাকে দেখে হঠাৎ আফতাব সাহেব দ্রুত এগিয়ে এসে বললেন, আফরোজা, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজতেছি। কেন? তোমার বাপের বাড়ির লোকজনেরা এসেছে, তোমায় খুঁজছে। আফরোজা চৌধুরী কিছু বলবেন তার আগে আফতাব সাহেব ওনার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ফারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে আকস্মিক কে যেন ওর পেছন থেকে টিস্যু দিয়ে নাক মুখ চেপে ধরতে ফারা সেন্সলেস হয়ে পড়ল। এরপর ফারাকে দ্রুত অন্য একটি কক্ষে রেখে ডোর লক করে দেওয়া হলো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।